আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন বা যে সকল বাবা-মা, স্ত্রী, সন্তান বা স্বামীকে বর্তমানে সৌদি আরবে পাঠাতে চাচ্ছেন, সকলের জন্য আজকের এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সৌদি আরবের কিছু চিত্র, দুর্ঘটনার চিত্র দেখাবো এবং কিছু কথা বলবো। তো আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করব, মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। বর্তমানে সৌদি আরবের যে সিচুয়েশন, আজ থেকে 15 বছর আগের সিচুয়েশন একদম 0 এবং 100, যতটা ডিফারেন্স ততটা ডিফারেন্স। সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা কামাই করা গেছে, এখন কি সেটা সম্ভব? না। বর্তমানে সৌদি আরবে সর্বোচ্চ ইনকাম কত? 40,000 অ্যাভারেজ। হয়তো শতকরা বলবো না, হাজারের মধ্যে 5 জন ব্যক্তি একটু বেশি কামাই করে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে দীর্ঘদিন ধরে, তাদের কথা বাদ দিলাম। কিন্তু শতকরা 95 জন লোক প্রতি মাসে অ্যাভারেজ 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করে। তো বর্তমানে যারা সৌদি আরবে আসবেন, 4.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। সর্বনিম্ন 4.5 লাখ টাকা তো খরচ হয়। একটা প্রবাসী সৌদি আরবে আসার পর তার সর্বপ্রথম 2টা দায়িত্ব সে পালন করতে হয়, সেটা তার সাধ্যের বাইরে। যেটা তার পক্ষে সম্ভব না, সেটাকেও সে সম্ভব করার চেষ্টা করে। নাম্বার 1, সেটা হলো নিজের পরিবার, বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু একজন মানুষ প্রবাসে আসে। বিবাহিত থাকলে ছেলে সন্তান বা স্ত্রীদেরকে ভালো রাখবে, অবিবাহিত থাকলে নিজের ফিউচার করার চেষ্টা করবে এবং বাবা মায়ের 2 পয়সা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, তাহলে মানুষটার পক্ষে কি করা? তার মানুষটার পক্ষে করা সম্ভব একটাই, সে প্রচুর পরিমাণে টেনশন, প্রচুর প্রচুর পরিমাণে টেনশন করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। এই টেনশন করতে করতে ওই মানুষটা কখন যে দুর্ঘটনার শিকার হয়, কখন যে দুনিয়া থেকে বিদায় নেয়, সেটা বলা যায় না। আপনারা পাশে একটা ভিডিও দেখেন। এই ব্যক্তিটা একজন বাংলাদেশি, সৌদি আরবের কোনো একটা শহরে থাকে। আমরা জানতে পেরেছি ওই ব্যক্তিটা সৌদি আরবের হাইল শহরে থাকে, ফুড ডেলিভারি কাজ করেন। হঠাৎ করে সে স্ট্রোক করেন। স্ট্রোক করা অবস্থায় মাটিতে লুটে পড়েন। সেখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, সৌদি, মিশরি বহুত লোক ছিল। কেউই এই ভাইটির গায়ে হাত দেওয়া তো দূরের কথা, একটু সহযোগিতার জন্য আগে আসেনি। তবে একটা জাতি এগিয়ে এসেছে, যদিও লাভ হয়নি, তারপরেও চেষ্টা করছে। সেটা হলো, আপনারা ভিডিও দেখেন, পাকিস্তানিরা। যাই হোক, বাকিটা আর বললাম না, বুঝে নেবেন। সৌদি আরব পাকিস্তানিরা আমাদের পাশে দাঁড়ায়। এটা সকল প্রবাস জীবনে, সকল দেশেই। মানুষ তো ভালো মন্দ আছেই, ভালো খারাপ তো আছে, কিন্তু এই ঘটনার মধ্যে আপনারা দেখেন, একটা মানুষ ফিরে তাকায়নি, ধরেনি, অথচ ভিডিও করছে, সুন্দর করে ভিডিও করছে। ভালো কথা। সৌদি আরবের সিস্টেম যে কেউ অ্যাক্সিডেন্ট করলে বা অসুস্থ হয়ে পড়লে তার গায়ে হাত দেওয়া যাবে না। তবে দেওয়া যাবে না এরকম 100% গ্যারান্টি নাই, এই নিষেধাজ্ঞা নাই। দিতে পারবে, সেখানে তথ্য প্রমাণ থাকতে হবে। তাকে সহযোগিতা করতে হবে। প্রথমে পুলিশে কল দিতে হবে, অ্যাম্বুলেন্সে কল দিতে হবে, তারপর তাদেরকে ইনফর্ম করে ঠিকানা দিয়ে, স্থানের ঠিকানা দিয়ে তাকে সহযোগিতা করতে হবে। যদি স্ট্রোক করে থাকে, তাকে বুকে চাপ দিতে হবে, তাকে প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। তবে পুলিশের কাছ থেকে একটু অনুমতি নিলে একটু ভালো হয়, নাহলে পরবর্তীতে একটু ইনকোয়ারি হওয়ার সম্ভাবনা থাকে। যদিও সেখানে শত শত হাজার হাজার লোক থাকলে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে? তো যাই হোক, তো এখন কথা হলো,
সৌদি আরবে যে 30,000 35,000 টাকা ইনকাম করতে আসবেন 4.5 লাখ থেকে 5 লাখ টাকা দিয়া, আপনি যদি 4 লাখ 5 লাখ টাকা বাংলাদেশে ইনভেস্ট করে একটু মাথা খাটিয়ে একটু সময় নিয়ে কিছু একটা করেন, অনেক কিছু আছে ভাই বাংলাদেশে করার মতন, অনেক কিছু আছে বাংলাদেশে করার মতন। একজন প্রবাসীর পক্ষে সম্ভব হয় না, যারা লং টাইম ধরে প্রবাসে আছে তাদের পক্ষে অনেক সময় কিছু করা সম্ভব হয় না, সম্ভব হলেও সেটা 2-4 বছর বা 5 বছরের বেশি সম্ভব হয় না, পরবর্তীতে সে আবার প্রবাসে চলে আসতে চায়। কিন্তু যে ব্যক্তি দেশেই বসবাস করে, দেশেই আছে, এখনো প্রবাসে নাম দেয়নি, সেই ব্যক্তির পক্ষে কিন্তু এটা অসম্ভবের কিছুই না। কারণ আমি লং টাইম ধরে যেহেতু প্রবাসে আছি, প্রবাস জীবনে মানুষের যে কালচারগুলো, আমার ব্যক্তিগত যে কালচারগুলো, সেগুলোর মধ্যে যেই গ্যাপটা ছিল সেটা কিন্তু ম্যাচিং হয়ে যায়, হয় আমি ভালো হয়ে যাই, না হয় তাদের মতন খারাপ হয়ে যাই। কালচার পরিবর্তন হয়, ভালোটাই হয়। দেশে গিয়ে সেটা পরিবর্তন করতে অনেক সময় লাগে, তারপরে সম্ভব হয় না। এখন কথা হলো, আপনি যদি ঠান্ডা, আপনি যদি দেশে থেকে কিছু করতে পারেন, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা এই 4-5 লাখ টাকা দিয়া সৌদি আরবে বর্তমানে এসে এরকম ধরনের বিপদে পড়েন না। এক নাম্বার, আপনি 30-35 হাজার টাকা কামাইবেন, এটা আপনি বাংলাদেশে কামাইতে পারেন। দ্বিতীয়ত, আপনি ফ্যামিলির টেনশন করবেন, বউ পোলাপাইনের টেনশন করবেন। আপনি একটা সময় দুনিয়া থেকে হঠাৎ করে যে কোনো সময় হারিয়ে যেতে পারেন একটা দুর্ঘটনায়, স্বাভাবিক দুর্ঘটনায়। স্ট্রোক করতে পারেন, স্ট্রোকটা বেশি হয়, আমরা যারা থাকি আমাদের মধ্যে স্ট্রোকটা বেশি হয়, কারণ আমাদের চলাফেরার অনিয়ম হয়ে যায়, ঘুমের অনিয়ম হয়ে যায়, টেনশন, কোলেস্ট্রল বেড়ে যায়, স্ট্রোক করার সম্ভাবনা 100% হয়ে যায়। তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি মনে করেন যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো, কিন্তু আপনার সন্তানটা দেশে ভালোভাবে চলে না, কোনো কাজ কাম করে না, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা সন্তান বিদেশে পাঠিয়ে দেন। তবে তার কামারে মানে তার ভালো ইনকামের আশা করেন না, সে যেন ভালো হয়ে যায়, নিজের ফিউচারটা করতে পারে, সেই দিকে একটু দায়িত্ব পালন করে তাদেরকে ছাড়বেন হাত থেকে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলিতে একটা সংকট চলে, ঋণ করে বিদেশে পাঠাবেন, ভাই আপনাদেরকে অনুরোধ করব যে ঋণ করে এই মুহূর্তে বিদেশে সৌদি আরবে কাউরে পাঠায়েন না। নিজের পকেটের টাকা দিয়ে যদি পারেন পাঠায়েন, নষ্ট হইলে আপনার টাকাটাই নষ্ট হইল, আবার কামাই কইরা জোগাইতে পারবেন। কিন্তু ঋণ কইরা এই মুহূর্তে বিদেশে পাঠাইলে আপনার সন্তান, স্বামী যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনার শিকার হতে পারে, হয় দেশে চলে যেতে হইব, না স্টক করবো, না হলে একটা কিছু হবে। তো ঋণ করে কাউরে পাঠায়েন না। যদি ঋণ করতেই হয় তাহলে ঋণ কইরা একটা ব্যবসা বাণিজ্য ধরে দেন, একটা গাড়ি কিনে দেন, রাইডার করেন, যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, চালান কাটে। আমি মনে করি এই মুহূর্তের জন্য এটাই সবচাইতে বেটার। যখন প্রবাসের অবস্থা ভালো হবে শুনবেন, তখন গিয়ে নহে একটা রিস্ক নেবেন বা সিদ্ধান্ত নেবেন, কিংবা ভালো কোনো দেশে পাঠান। অন্ততপক্ষে বর্তমানে এই সিচুয়েশনে সৌদি আরবে পাঠানোর কোনো প্রয়োজন নেই, যেখানে একটা কাজের সিউরিটি দেওয়া যায়, গ্যারান্টি দেওয়া যায়, সেই সব দেশে পাঠাবেন। তো যেখানে টেনশন থাকবে না। আর আপনি আপনার সন্তান বা স্বামীকে বিদেশে পাঠাবেন, স্বামীকে বা সন্তানের কখনোই এমন প্রেশার দিন না যে সে আপনাদেরকে টাকা দেওয়ার জন্য সে উন্মাদ হয়ে যায়, পরবর্তীতে সে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করে এরকম কোনো প্রেশার দিয়েন না। আমরা যারা বিদেশে থাকি, সৌদি আরবে থাকি, আমরা একটা সময় যারা পুরাতন ব্যক্তি, 15-20 বছর 30 বছর হয়ে গেছে, তারা একটা সময় প্রচুর টাকা কামাইতো, এখন তারা কোনো রকম পেট চালায়। কারণ ওই যে বললাম, পুরাতন ব্যক্তিরা দেশে গিয়া কোনো ভালোভাবে ব্যবসা করতে গেলেও
সেটা সর্বোচ্চ 5 বছর টিকসই হয়, পরবর্তীতে সে ভ্যানিশ হয়ে যায়। দেশে থেকে 30,000, 35,000, 40,000 টাকা কামাই করা যায় ভাই। আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, আমার বাসায় একজন মিস্ত্রি কাজ করে, তার বেতন 800 টাকা, কখনো কখনো 900 টাকা হয়। এভারেজে সে যদি 30 দিন কাজ করে তাহলে 24-25,000, 30,000 টাকা কাজ করতে পারে। তার কিন্তু আরো আউট ইনকাম আছে হেল্পার খাটাইলে। তো তারা জিজ্ঞাসা করলাম, সে আবার বিদেশে যাইতে চায়, পরামর্শ নিল আমার কাছ থেকে। তা আমি বললাম যে তুমি বিদেশে যাও, ভালো কথা, কিন্তু ভালো কোনো একটা দেশে যাও। সৌদি আরবে এখন গেলে তুমি কাজ করতে পারবে না। যদি তোমার আত্মীয় স্বজন থাকে, তোমার সাথে থাকে কাজ করব, তাহলে তুমি যেতে পারো। যদি মনে করো প্রতি মাসের 30 দিন কাজ করতে পারো, বা তারা যদি করে, তো বুঝে শুনে যাইবা। তো বললাম যে যাইবাই বা কেন, দেশে তো তুমি ভালো আছো, প্রতিদিন কাজ করো, 1,000 টাকা তোমার এভারেজ ইনকাম আছে, মাসে 30,000, হালে আসরে 25,000 টাকা ধরলাম, তোমার তো ভালো ইনকাম। কয়, ভাই প্রতি মাসে আমি আরো 10,000 টাকা দেনা থাই। আমি অবাক হয়ে গেলাম, কেন? 25,000 টাকা ইনকাম, 10,000 টাকা সে আরো দেনা থাকে, ঋণ থাকে, কি কারণে? প্রতিদিন তার পকেটে যদি 800 থেকে 900 টাকা ঢোকে, বাজারে যায় 400 থেকে 500 টাকা বা 600 টাকা সে খরচ করে বাড়িতে যায়। কি কাজে খরচ? বাজারে মাছ কিনলো 200-300, বন্ধু, যাক সেটা সাংসারিক খরচ, কিন্তু বন্ধু বান্ধবের পিছনে সে 200 টাকা খরচ করে। চা নাস্তা সন্ধ্যার 1 ঘন্টা আগে, 5টা, 5:30 বা 5:15 দিকে কাজ ছাড়ে, সে রাত্র 10টা বাজে বাসায় যায়। রাত 10টা পর্যন্ত সে বাজারে থাকে, চা খায়, সিগারেট খায়, এভাবে সেভাবে 200 টাকার, সর্বনিম্ন 200 টাকা সে খরচ করে যায়। তো বোঝেন প্রতি মাসে 6,000 টাকা। তাহলে হ্যাঁ, 10,000 টাকা ঋণ থাকবো না, তো থাকবো কি? খরচ করবেন না যে এমন না, আপনি রানিং এর উপরে থাকবেন। আপনি সারাদিন কাজ করেন, আপনি একটা গাড়ি চালান, রাইডার করেন, সেখানে ইনকামও করতেছেন, 5 টাকা খরচাও করতেছেন, বুঝে শুনে খরচ করেন। কিন্তু আপনি সারাদিন কাজ করলেন, পরের উপরে খাইলেন, চা নাস্তাও খাইলেন সারাদিন, কিন্তু সন্ধ্যার সময় পাইলেন আপনি নিজের বেতন 800 টাকা, বন্ধু বান্ধব লিয়ে খরচ করে নিলেন সেখান থেকে 200 টাকা। তো আপনি কি বোঝেন যে 200 টাকা, আপনার 200 টাকার কাজ কয় ঘন্টা করতে হয়? আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, 800 টাকা, তাহলে 2 ঘন্টা কাজ করলে 200 টাকা। তাহলে 2 ঘন্টায় আপনি কষ্ট করে 200 টাকা ইনকাম করলেন, ওইখানে আবার 2 ঘন্টা বসে বসে মানুষের পিছনে 200 টাকা খরচ করে গেলেন না। কেন? আপনি বাজারে গিয়ে 1 কাপ চা, একটা বিস্কুট, সিগারেট খেলে, একটা সিগারেট খেয়ে বাসায় যান, বউ পোলাপানের সময় দেন, সমস্যা কি? বা আপনার বাসায় আরো কাজ আছে, ক্ষেত খামারি করেন, গরু আছে, গরু পালেন, বুঝিয়ে দিলাম, তার গরু আছে, কিন্তু 3-4টা গরু আছে, ক্ষেত খামারি আছে, এগুলো করলে তার কোনো অসুবিধা হয় না। আমি হিসাব করে দেখলাম তার প্রতি মাসে 20,000 টাকা তার একদম জমা থাকবে, শুধু তার এই যে মিস্ত্রি কাজের ইনকাম থেকে। আর বাড়িতে যে গরু পালে, ক্ষেত খামারি আছে, এগুলো তো বোনাস নাকি? তো দেশে থেকে ভাই আপনারা অনেক কিছু করতে পারবেন, চেষ্টা করলে, সময় দিয়ে চেষ্টা করলে। একটু আপনি বিদেশে এসে এসে যে কষ্টটা করবেন, যে টেনশনটা করবেন, তার 3/1 যদি আপনি দেশে থেকে এই কষ্ট, এই টেনশনটা করেন, তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। ভাই দেশে যারা আছে, এরা কি, যারা এই যে অটো চালায়, মোটরসাইকেল দিয়ে রাইডার করে, এরা কি ভালো নাই? অনেক ভালো আছে, দেখি তো, দেশে গেলে তো আমরা দেখি তারা আমাদের চাইতে অনেক ভালো আছে। আমরা 5 বছর বা 3 বছর পর, যে কোনো ব্যক্তি যদি 2 বছর পর আমরা দেশে যাই ছুটিতে, 2 বছরে আমরা যে টাকা কামাই করি, আমরা দেশে গিয়া 3 মাস, 3 মাসে সেই টাকাটা শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা সৌদি আরবে আবার ফিরে আসার সময় আমরা অনেকেই ঋণ করে আসি। তাহলে কি লাভ হলো? প্রবাসে থেকে 2 বছর 3 বছর পরে যায় যদি খরচপাতি করিয়া, ঋণ করিয়া 2 লাখ টাকা আবার ঋণ করিয়া দেয়, আবার ছুটি কাটাইতে হয়, তাহলে এই বিদেশে কি লাভ? কারণ এখানে ইনকাম যেমনটাই হোক, দেশে গেলে খরচ হয়ে যায়, আমরা দেশে আবার কাজ কাম করি না। তো যাই হোক, অনেক কথা বললাম।
তো সবাই ভালো থাকবেন। বর্তমানে সৌদি আরবে আসার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে দেখবেন। আল্লাহ হাফিজ।